রাজধানী ঢাকায় সন্ধ্যা নামছে। গুলশানের এক অভিজাত এলাকায় অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তখন চলছিল স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। শরীফ ওসমান হাদীকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড়। এমন এক সংকটময় মুহূর্তে দলের শীর্ষ নেতারা বসেছেন সিদ্ধান্ত নিতে। কিন্তু কে জানত এই বৈঠকের পর যে প্রেস রিলিজটি প্রকাশিত হবে সেটাই হয়ে উঠবে বিএনপির জন্য সবচেয়ে বড় বিব্রতকর ঘটনার দলিল। যে প্রেস রিলিজটি দলের অবস্থান স্পষ্ট করার কথা ছিল সেটি উন্মোচন করে দিল এমন কিছু তথ্য যা রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। গল্পটা শুরু হয়েছিল কয়েক ঘন্টা আগে থেকে। জুলকারনাইন শায়ের নামের একজন সাংবাদিক, যাকে অনেকেই এজেন্সি সাংবাদিক বলে অভিহিত করেন, তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সে পোস্টে তিনি হাদী অজুহাতে কি কি ঘটনা ঘটেছে তার একটি তালিকা দেন। 11টি পয়েন্ট ছিল সেই তালিকায়। সাধারণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট। কেউ হয়তো ভেবেছিল এটি হারিয়ে যাবে অসংখ্য পোস্টের ভিড়ে, কিন্তু পরবর্তী কয়েক ঘন্টায় যা ঘটল তা ছিল কল্পনাতীত। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হলো। প্রথা অনুযায়ী বৈঠক শেষে প্রেস ব্রিফিং হলো এবং একটি প্রেস রিলিজ প্রকাশ করা হলো। সেই প্রেস রিলিজে শরীফ ওসমান হাদীকে নিয়ে দলের অবস্থান নতুন করে তুলে ধরা হলো। কিন্তু মানুষ যখন সেই প্রেস রিলিজটি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো, তখনই উন্মোচিত হলো এক অবিশ্বাস্য সত্য। প্রেস রিলিজে লেখা ছিল হাদী অজুহাতে এই শব্দগুচ্ছ এবং তারপর 11টি পয়েন্ট। খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলার কথা উল্লেখ ছিল। আরও নানা ঘটনার বিবরণও সেখানে ছিল। কিন্তু একজন সচেতন পাঠক যখন জুলকারনাইন শায়ের কয়েক ঘন্টা আগের ফেসবুক পোস্টের সঙ্গে প্রেস রিলিজ মিলিয়ে দেখলেন, তখন তার চোখ কপালে উঠল। হুবহু এক, অক্ষরে অক্ষরে মিল। শুধু তাই নয়, যে বানান ভুলগুলো জুলকারনাইন শায়ের তার পোস্টে করেছিলেন, সে একই বানান ভুল রয়ে গেছে বিএনপির অফিসিয়াল প্রেস রিলিজেও। দাড়ি, কমা, সেমিকোলন সবকিছু হুবহু এক, যেন কোনো ফটোকপি মেশিন থেকে বের হয়ে এসেছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হলো তুমুল আলোচনা সমালোচনা। মানুষ প্রশ্ন করতে শুরু করলো, এটা কিভাবে সম্ভব? দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যেখানে শত শত শিক্ষিত নেতাকর্মী রয়েছেন, সেই দলের স্থায়ী কমিটির বৈঠকের পর প্রকাশিত অফিসিয়াল প্রেস রিলিজ কিভাবে একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের হুবহু কপি হতে পারে? একজন রাজনৈতিক বিশ্লেষক, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন, তিনি বলেন এই ঘটনা শুধু একটি কপি পেস্টের বিষয় নয়, এটি আরও গভীর কিছুর ইঙ্গিত দেয়। প্রশ্ন হলো, জুলকারনাইন শায়ের এই তথ্য পেলেন কোথা থেকে? তিনি কি নিজ থেকে এই 11টি পয়েন্ট তৈরি করেছিলেন, নাকি তিনিও কোথাও থেকে তথ্য পেয়েছিলেন? আর বিএনপি কেন সরাসরি তার পোস্ট থেকে কপি করলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে একটি ভয়ঙ্কর ছবি সামনে আসে। বাংলাদেশের গ্রামগঞ্জে একটি পরিচিত দৃশ্য আছে। যখন কোনো চোর হাতে নাতে ধরা পড়ে, তখন তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। তার মুখ লুকানোর আর কোনো উপায় থাকে না। গ্রামের মানুষ এসে দেখে, আলোচনা করে, অমুকের ছেলে চুরি করেছে। পরিবারের সম্মান ধুলোয় মিশে যায়। ঠিক এমন অবস্থায় পড়েছে বিএনপি এখন। হাতে নাতে ধরা পড়া চোরের মতো লুকানোর আর কোনো জায়গা নেই। এই ঘটনার পর অনেকেই বলছেন বিএনপি এখন একটি ভিসিএস সার্কেলে আটকে গেছে। তারা এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। একদিকে তারা শরীফ ওসমান হাদীকে তুচ্ছ করতে চাইছে, অন্যদিকে সেই তুচ্ছতা দেখাতে গিয়েই নিজেরাই ধরা পড়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদী এমন একজন ব্যক্তি যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি বরাবরই দৃঢ় অবস্থান নিয়েছেন। এই কারণেই অনেকের ধারণা বিএনপির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, কারণ বিএনপিকে অনেকেই ভারতের প্রতি নমনীয় বলে মনে করেন। সেই হাদীকে যখন বিএনপি অজুহাত বলে উল্লেখ করছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন এই তাচ্ছিল্য?
প্রেস রিলিজে ব্যবহৃত হাদি অজুহাতে শব্দগুচ্ছটি আসলে কি বোঝাতে চাইছে? এটা কি নিছক রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে আরো গভীর কোনো উদ্দেশ্য রয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই শব্দগুচ্ছ এবং পুরো বক্তব্যটি প্রথম তৈরি করলো কে? জুলকারনাইন শাহরকে অনেকেই এজেন্সির সাংবাদিক বলে থাকেন। ধারণা করা হয় তিনি স্বাধীনভাবে সাংবাদিকতা করেন না, বরং কোনো বিশেষ সংস্থার সঙ্গে যুক্ত। অনেকে আঙুল তুলছেন ডিজিএফআই এর দিকে, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। যদি ধরে নেওয়া হয় জুলকারনাইন শাহের ডিজিএফআই এর থেকে তথ্য পেয়েছেন এবং সেই তথ্যই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কারণ বিএনপি যদি সেই তথ্য হুবহু কপি করে নিজেদের অফিসিয়াল প্রেস রিলিজে ব্যবহার করে, তাহলে প্রশ্ন ওঠে বিএনপিও কি একই উৎস থেকে নির্দেশনা পাচ্ছে? এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে। তারেক রহমান একবার বলেছিলেন তার সিদ্ধান্ত একক ও অবারিত নয়। তখন অনেকেই এই কথার অর্থ বুঝতে পারেননি, কিন্তু এই কপি পেস্ট কাণ্ডের পর অনেকেই বলছেন এখন কথাটার প্রকৃত অর্থ পরিষ্কার। দলের সিদ্ধান্ত আসে কোথা থেকে, প্রেস রিলিজ কে লেখে, স্থায়ী কমিটি কি বলবে, তা কে ঠিক করে? এই প্রশ্নগুলোর উত্তর এখন আর অজানা নয়। একজন প্রবীণ রাজনীতিবিদ যিনি একসময় বিএনপিতে ছিলেন বলেন এই ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন এই সেই বিএনপি যে একসময় জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠেছিল। সবচেয়ে বড় প্রশ্ন, কপি করার সময় বানান ভুলগুলো কেন ঠিক করা হলো না? একটি রাজনৈতিক দলের প্রেস রিলিজ সাধারণত বহু স্তরে যাচাই হয়, তাহলে এই ভুলগুলো কিভাবে থেকে গেল? একটি উদাহরণ দেওয়া যাক।